করি আপনারা এতক্ষণে প্রজেক্টের টোটাল মার্কআপটা শেষ করে ফেলেছেন। এই যে আমরা যেটা করেছিলাম ফিগমাতে, তো এখানে মার্কআপটা তো আমরা এখন যেটা করব যে আমাদের সিএসএস ফাইলের মধ্যে কোড লেখা শুরু করব। তো এর আগে আমরা আরেকটা কাজ সেরে নিব যে আমাদের পুরো প্রজেক্টে আমরা কি ফন্ট ব্যবহার করেছি সেই ফন্টটাকে আমরা একটু কল করে নিব। তো আমরা একটু টেক্সটকে সিলেক্ট করছি, টেক্সট সিলেক্ট করলে এখানে পাশে দেখবেন যে ফন্টের নাম দেখাচ্ছে। তো এখানে থাকা ফন্টগুলো আপনি গুগল ফন্টে একেবারেই ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনি এজন্য লিখবেন যে fonts.google.com। এখানে যদি এটা লিখতে চান তাহলে আপনার আর কিছু করা লাগবে না। তো আপনার সাজেশন লিস্টে দেখবেন যে এরকম অনেকগুলো ফন্ট চলে এসেছে। তো আমাদের এইখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে এবং আমরা এখানে যে ফন্ট ওয়েটগুলো ব্যবহার করব তার একটা নমুনা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে মিডিয়াম, আর নরমালি আমরা কিছু টেক্সট ব্যবহার করেছি এই যে নিচের যে রেগুলার লেখার জন্য, এটা হচ্ছে রেগুলার। তো এরকম আমরা কিছু ফন্ট শুধুমাত্র ব্যবহার করেছি। তো এই ফন্টগুলো আমরা এখান থেকে শুধু সিলেক্ট করব। অর্থাৎ আমরা এখান থেকে প্রথমত নিব হচ্ছে রেগুলার ফন্ট, তারপরে নিব হচ্ছে মিডিয়াম এবং সবার শেষে নিব হচ্ছে বোল্ড। তো আমরা বাইরের আরো যেগুলো ছিল এগুলো নিলাম না, কারণ আমরা এটা ব্যবহার করিনি আমাদের প্রজেক্টে। শুধু শুধু এটা নিয়ে আমরা মানে এক্সট্রা স্পেস খরচ করব না। তো এখানে আমরা ফন্ট লোডিং এর জন্য এগুলো সব কল করে দিচ্ছি এবং এখন আমরা যেটা নিলাম এটা আমাদের হচ্ছে সিএসএস ফাইলে আমরা কল করে দিব। তো এক্ষেত্রে আমার হচ্ছে এটা কাস্টম কোডিং। তো এক্ষেত্রে আমরা জানি যে কি করতে হয়, প্রথমত সবকিছু রিসেট করে নিতে হয়। তো আমরা এত সময় দেখেছিলাম যে এখানে আমরা শুধু স্টার দিয়ে রিসেট করতেছি। তো এখন আমরা এখানে স্টার দিয়ে বিফোর এবং আফটার এগুলো একটু রিসেট করে নিব। ওকে, আমরা এটা পরে রিসেট করি, আগে হচ্ছে স্টার দিয়ে কাজ করব। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর এখানে দিব হচ্ছে প্যাডিং 0 এবং মার্জিন এটাও 0। আর এখানে যদি আমি যেটার কথা বলছিলাম যে এখানে আমরা হচ্ছে স্টার দিয়ে সকল বিফোর এবং আফটার যদি আমরা কখনো ব্যবহার করি সেগুলো একটু সিলেক্ট করার কথা বলছিলাম। তো সেক্ষেত্রে এটাকে এভাবে সিলেক্ট করতে হয়, অর্থাৎ স্টার দিয়ে তারপরে এরকম আফটার বিফোর দুইটা সিলেক্ট করলাম। তো এক্ষেত্রে আমরা এখানে আরেকটা এক্সট্রা প্রপার্টি ব্যবহার করব, বক্স সাইজিং বর্ডার বক্স, অর্থাৎ এটা এলিমেন্টের এরিয়ার বাইরে যেন কোনো ধরনের এক্সট্রা কাজ না করে। তো আমরা এখানে বডিতে আমাদের যে ফন্টটা কপি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, এটা ফন্ট ফ্যামিলি রোবোটো। তো আমরা যখন যে সেকশনটাতে কাজ করব এখন আমরা এটা কি করব, সেই সেকশনে শুধু ফন্টটাকে আপডেট করে দিব। তো এখানে আমাদের যে ওয়েবসাইটটা এখন রয়েছে এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। তো আমরা কিন্তু এই সাইটটাকে এবার মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ হিসেবে মোবাইলের জন্য প্রথমে করব, তারপরে ট্যাবলেট এবং এর পরবর্তীতে আমরা অন্যান্য ডিভাইসের জন্য করে ফেলব। তো এর জন্য আমি ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম প্রেস করে আমার যে স্ক্রিন সাইজ এটা একটু ছোট করে নিচ্ছি। তো আমি স্ট্যান্ডার্ড স্মার্টফোনের জন্য 480 পিক্সেলে রেখে এটাকে এখন রেসপন্সিভ করে একটা ডিজাইন রেডি করব। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইমেজগুলো এই যে কন্টেন্ট এরিয়ার বাইরেও চলে যাচ্ছে কিছুটা। তো এটা ফিক্স করতে চাইলে আমরা এখানে জাস্ট একটা নতুন করে সিএসএস এর রুল লিখে দিচ্ছি ইমেজের জন্য, সেটা হচ্ছে আইএমজি, তারপরে এখানে লিখবেন হচ্ছে ম্যাক্স উইথ 100%। তো এখানে এটা দিয়ে দিলে তখন আর এই এরিয়ার বাইরে চলে যাবে না, অর্থাৎ নিচে যে একটা স্ক্রল বার ছিল সেই স্ক্রল বারটাকে এখন আর নাই। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ রয়েছে সেইগুলো দেখব, তবে এবার আমরা একটু ভিন্ন পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব, এটা হচ্ছে রুটের মাধ্যমে। তো এটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এরকম ভাবে এটা লিখব রুট এবং এই রুটের মধ্যে আমরা কিছু কাজ করব। যেমন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, ফিগমাতে যদি আমরা যাই যে একটা কালার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, আর এমনিতে বাকি জায়গাগুলোতে সাদা। তো আমরা এখানে মানে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, যেটা হয়তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে গেলে আপনারা আরো ভালোভাবে দেখবেন।
আমরা সিএসএস এর ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে কাজ করতে পারি এটা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ভ্যারিয়েবল নেব, সেক্ষেত্রে এরকম ডাবল হাইফেন বা ড্যাশ চিহ্ন এরকম ভাবে দিয়ে নেবেন, বা মাইনাস চিহ্ন দিতে পারেন আপনার কম্পিউটারে যদি আপনি এটা না খুঁজে পান। তো আমি এটার নাম দিলাম হচ্ছে হোয়াইট বিজি। তারপরে একটা কোলন চিহ্ন দিয়ে আমাদের কালারটা এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা কালার কোডও বসিয়ে দিতে পারি, সেটা 8 জিবিতে, অথবা হেক্সা কোড বা অন্য যে কোনো কালার কোড এখানে বসাতে পারি। একইভাবে আমরা যদি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, এখানে আমরা লিখতে পারি। তো এখানে আমরা এটার আপাতত নাম দিলাম যে গ্রে বিজি, এবং একইভাবে এটাতে আমরা একটা হ্যাশ দিয়ে আমরা যে কালার কোড দরকার সেটা কপি করে নিয়ে আসবো পিক্সির মাধ্যমে। এখান থেকে আমি পিক্সি নিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করেছি সেটা এখানে দিয়ে দিব। তো এটাতে কি সুবিধা রয়েছে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা পরবর্তীতে কল করব। এটুকু অন্তত পক্ষে এখন দেখে রাখেন যে আমরা দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, একটা কালারের জন্য আর একটা হচ্ছে আরেকটা মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখানে আপনি যদি কালারের জন্য করতে চান তাহলে আপনি এখানে মনে করেন এই এরকম ভাবে আরেকটা ভ্যারিয়েবল নেবেন। তো এখানে আমাদের কি কালার রয়েছে এটা আমরা একটু এরকম কপি করে নিই কালার কোড। তো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসবে। তো এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার জন্য একটা ভ্যারিয়েবল এখানে নিয়ে নিচ্ছি। তো এটা আমরা নাম দিলাম হচ্ছে প্রাইমারি বিজি, কারণ এটা আমরা বেশিরভাগ জায়গাতে এমনিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তো এক্ষেত্রে আমাদের কালার কোডটা হচ্ছে এইটা। তো এই গেল আমাদের মোটামুটি কয়েকটা ভ্যারিয়েবল। আর যদি কোনো কালার দরকার পড়ে তাহলে তো নিতে পারবো আমরা কালার হিসেবে। আমরা কোথাও অন্য কিছু ব্যবহার করেছি কিনা, হ্যাঁ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আরও একটা আছে, এটা আমরা নিয়ে নিব, এবং কালার হিসেবেও এটা আছে কিন্তু। তো এখন আমরা যেটা করব যে এখানে এটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ড, তো আমরা এখানে লিখলাম সেকেন্ডারি বিজি, তারপরে কোলন, তারপরে একটা হ্যাশ দিয়ে এখানে আমরা কালার কোড দিয়ে দিলাম। আর নরমালি আমরা এটা একটা মেইন কালার এভাবে নিতে পারি, আপনারা এভাবেই নেবেন আপনাদের ক্ষেত্রেও। মেইন কালার দিয়ে একটা কালার কোড এখানে আমরা কপি করেছি, এটাই দিয়ে দিলাম। আর একটা হচ্ছে শুধু টেক্সটের কালার আছে, তো আমরা এখান থেকে টেক্সট কালার নামিয়ে দিয়ে দিচ্ছি টেক্সট কালার। তো টেক্সট কালার কোনটা, এখানে আমাদের এই যে প্যারাগ্রাফের মধ্যে একটা কালার ইউজ করা হয়েছে, তো এই কালার কোডটা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনার পিক্সি দিয়েও কাজ করে ফেলতে পারেন এটা। তো এইটা আমি এখানে পেস্ট করে সেভ করে দিলাম। তো এগুলো তো লিখলাম, মূলত এটার কাজ কি, এটার মূল কাজটা হচ্ছে যে আমরা এখানে যে ভ্যারিয়েবলটা লিখছি এখান থেকে শুধু এটা চেঞ্জ করলে আমরা যেখানে যেখানে এই ভ্যারিয়েবলটা বসাবো সেখান সেখান থেকে এটার মানে কাজ বা কালার ব্যাকগ্রাউন্ড যাই হোক সেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে যদি এখন বলি যে এটার ব্যাকগ্রাউন্ড কি, তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখানে একটা ভ্যারিয়েবল লিখব। ভ্যারিয়েবল লিখে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে এরকম ভাবে আমরা এখানে যে মানে নিয়েছি কাজগুলো করার জন্য যে ভ্যারিয়েবলগুলো সেইগুলো এখান থেকে আপনি কল করে দিতে পারেন। যেমন এখানে আপনি কল করলেন প্রাইমারি বিজি। তো এখানে আমাদের সাইটে এসে দেখবো যে আমাদের পুরো সাইটের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এরকম ভাবে আপনি এই ব্যাকগ্রাউন্ডের এটা আরো কোথাও ব্যবহার করেন, যে এখানে ব্যবহার করলাম, এখানেও একই অবস্থা। এখানে সেভ করার পরে দেখবো যে আমরা ইমেজের ক্ষেত্রেও এটার ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাচ্ছি। তো এটার এখন সুবিধাটা কি, যে আপনি এখান থেকে জাস্ট কালার কোডটা চেঞ্জ করবেন। যেমন আমার এখানে প্রাইমারি বিজি, এটা আমি এখন এটা হেক্সা কোড থেকে জাস্ট রেড লিখে দিচ্ছি। তো রেড লিখে দিয়ে এখন আপনি এখানে আসেন, দেখবেন যে সব জায়গায় এটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এরকম আপনার ছোট্ট একটা প্রজেক্টে হয়তো বুঝতে পারছেন না যে এটা আসলে কতটুকু বেনিফিট নিয়ে আসবে, কিন্তু একটা বড় প্রজেক্ট যেখানে 1000-2000 লাইন আপনি কোড লিখেছেন, সেখানে এরকম ভাবে যদি আপনার ভ্যারিয়েবল ব্যবহার করা থাকে তাহলে আপনি জাস্ট আপনার এই যে সিএসএস ফাইলের উপরে এরকম একটা ভ্যারিয়েবল রুটের মধ্যে নিয়ে রেখে জাস্ট এখান থেকে ভ্যালু চেঞ্জ করলে আপনার প্রত্যেকটা এলিমেন্টের জন্য কিন্তু এই ব্যাকগ্রাউন্ড বা কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইফেক্টিভ। এছাড়াও ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটা ক্লিকের মাধ্যমে একটা ওয়েবসাইটের কালার চেঞ্জ করার অপশন অনেক সময় দেখে থাকি।
তো এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা নর্মালি অন্য কোনো সিস্টেমে আমরা করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা জায়গা ধরে ধরে কিন্তু এই কালার কোড বসাতে গেলে বা কালারের নাম বসাতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে জাস্ট আমরা একটা জায়গায় পরিবর্তন করলে যদি সব জায়গায় পরিবর্তন হয়ে যায়, এটা আমাদের জন্য অনেক ফাস্ট এবং ইজি হবে। তো আমরা এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড আপাতত দিব না। এখানে এটা সেভ করছি এই অবস্থায়। তো এখন আমরা আবার নর্মাল অবস্থায় ফিরে আসলাম। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এই সেকশনটাকে মোবাইলের জন্য আমরা রেসপন্সিভ ভাবে রেডি করতে পারি। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।